আমাদের এই অধ্যায়ের এটা কততম অধ্যায়? মূলধন বাজেটিং বলে, কেমন? আচ্ছা, কততম অধ্যায় তো শিওর বলতে পারতেছি না। আচ্ছা, এই অধ্যায়ের মূল কি কি অঙ্ক আমাদেরকে শিখতে হবে, যেটা একদম আসবে শিওর বলা যায়, এটা হচ্ছে ফেব্যাক সময়, কেমন? পিবিপি। পিবিপি দুই সময় দুইভাবে নির্ণয় করা যায়। যদি নগদ প্রবাহটা সমান হয়, মানে নগদ আন্তঃপ্রবাহটা যদি সমান হয়, তাহলে আমরা কি করব? নগদ বই মানে প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহকে আমরা আন্তঃপ্রবাহ দ্বারা ভাগ করে দেব। ধরেন আমরা 1,00,000 টাকা বিনিয়োগ করলাম, প্রতি বছরে ধরেন 20,000 টাকা করে পাইতেছি, তাহলে আমরা ওই যে প্রতি বছরে 20,000 সেম অ্যামাউন্ট না, একটা অ্যামাউন্ট দিয়ে ভাগ করলে হবে। আর যখন অসমান হয়, তখন 9-10 বলেন বা ইন্টার বলেন, যে সূত্রটা শিখছি ওটাই, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। এখানে কোনটা এর মান, কোনটা এনসিওর মান, কোনটা সির মান, কোনটা ডির মান আমি বলতেছি। এনসিও হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মানে ইনভেস্টটা, আর সি হচ্ছে যায় তার একদম এখানে আমরা যখন নগদ প্রবাহ করবো, পেব্যাক সময় করব না, তখন আমাদের কর্মজীবিত নগদ প্রবাহ করতে হবে, ঠিক না? কর্মজীবিত নগদ আন্তঃপ্রবাহ করতে হবে। কর্মজীবিত নগদ আন্তঃপ্রবাহের মধ্যে আমাদের একদম কাছাকাছি প্রাথমিক বিনিয়োগের একদম কাছাকাছি ছোটো ফিগারটা ধরতে হবে। ধরেন আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1,00,000, তাহলে এর একদম কাছাকাছি ছোটো ফিগার যেটা থাকবে কর্মজীবিত নগদ প্রবাহ, ওটা হচ্ছে সি। আর ওই বরাবর বছরটা হচ্ছে এ, আর ডি হচ্ছে যে কি তার পরবর্তী বছরের নগদ প্রবাহটা, নগদ আন্তঃপ্রবাহটা, কেমন? আচ্ছা, আমরা অঙ্ক করতে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে আরও কিছু সূত্র দিছে, পেব্যাক কি দিছে, রিসিপ্রোকাল, এগুলো লাগবে না এত বেশি। আচ্ছা, তারপরে আমরা যাই দেখি পরীক্ষায় এআরআরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এআরআর মানে গড় মুনাফার হার, এটা কেমনে বাইর করবো? উপরে হচ্ছে যাই গড় নিট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ গুণ 100, এটা আমরা এইভাবে করব। তারপর এনপিবি আসবে, কিন্তু এটা কিন্তু যে টাইম ভ্যালু অফ মানে একটা টার্ম, কেমন? এটা আমরা কি করব? প্রথমে ফিবি বাইর করব, ফিবি বাইর করে ওটা থেকে প্রাথমিক বিনিয়োগটা বাদ দিব, তাহলে আমরা এনপিবি পেয়ে যাব। তারপর হচ্ছে সারপ্লাসটা লাইফ হচ্ছে যায়, ধরেন আমাদের যে মোট ধরেন আমাদের একটা সম্পত্তি 10 বছর আমাদেরকে সার্ভিস দিবে, আর এটা বিনিয়োগ, এই বিনিয়োগ থেকে আমাদের 7 বছরে পেব্যাক মানে 7 বছরে আমাদের বিনিয়োগকৃত একটা অর্থ উঠে আসবে, তাহলে আমাদের আর কত বছর বেশি সুবিধা পাইলাম, ওটাকে বলেছে সারপ্লাস লাইফ, ধরেন 3 বছর এরকম। আচ্ছা, এখানে আরও টুকটাক ম্যাথ আছে, আমরা করতে করতে শিখে যাব। আমরা তাহলে বিগত সাল শুরু করি, ঠিক আছে? ধরেন এই অঙ্কটা আমরা করি, যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসছে। বলছে যে ইনিশিয়াল কস্ট অফ প্রজেক্ট ইজ কত টাকা? 1,00,000 ক্যাশ ইনফ্লো ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, মানে পরবর্তী 10 বছরে প্রতি বছরে 20,000 টাকা করে ক্যাশ আসবে, নগদ আন্তঃপ্রবাহ আসবে। এখন আমাদের কাছে জানতে চাইছে যে ক্যালকুলেট মানে নির্ধারণ করো পেব্যাক পিরিয়ড অফ দ্য প্রজেক্ট, মানে এই প্রকল্পের নগদ পেব্যাক সময় কতটুকু, কত বছর। তাহলে এটা যেহেতু প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ সমান, তাহলে আমরা প্রাথমিক বিনিয়োগ 1,00,000 আছে না, এই 1,00,000কে আমরা কত দ্বারা ভাগ করে দিব? 1,00,000কে আমরা 20,000 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের আনসার হবে 5 ইয়ার্স। বুঝছেন কিনা এটা? হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, তাহলে এটা যদি কখনো মানে প্রতি ইয়ার্সে যদি 20,000 করে না থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে এই সূত্র অ্যাপ্লাই করলে হতো না। যেহেতু 20,000 করে প্রত্যেক ইয়ার সেম সেম টাকা, সেহেতু আমরা এটা করার কারণে হয়ে গেছে। এবার হচ্ছে যে প্রবলেম 2। প্রবলেম 2 কি বলছে আমাদেরকে? বলছে যে ক্যানভাস লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট। আচ্ছা, একটা হচ্ছে প্রজেক্ট এ, একটা হচ্ছে যায় প্রজেক্ট বি। আচ্ছা, প্রজেক্ট এ রিকোয়ারেড an initial outlay of 20,000 and expect cash flow কত টাকা? 5,000 টাকা, কেমন? আচ্ছা, ফর ইচ নেক্সট 5 ইয়ার্স। আচ্ছা, বলতেছে যে 5,000 টাকা করে পাবে পরবর্তী 5 বছর, আর এটার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে যায় 20,000 টাকা। তাহলে আমাদেরকে যদি বলে এতটুকুর মধ্যে প্রজেক্ট এর পেব্যাক সময় করতে, আমরা পারবো না? অবশ্যই পারবো। প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা, আর নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর হচ্ছে 5,000 করে। তাহলে 20,000কে 5,000 দ্বারা ভাগ করলাম, 4 ইয়ার্স হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রজেক্ট এ ক্লিয়ার, কেমন?
এবার আমাদেরকে যদি প্রজেক্ট বি এর নগদ এই যে পেব্যাক সময় বাইর করতে বলে, বলছে বি এর ক্ষেত্রে কি বলছে, প্রজেক্ট বি রিকোয়ার্ড অ্যান ইনিশিয়াল আউটলে অফ 25,000, মানে 25,000 টাকা আমরা প্রাথমিক বিনিয়োগ করছি, অ্যান্ড হ্যাজ অ্যান এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো, এমন নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে প্রতি মাসে 6,500 টাকা করে, ফর দ্য ক্যাশ ফর দ্য ফলোয়িং 5 ইয়ার্স। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রকল্পে পেব্যাক সময় আমরা কীভাবে বের করবো? আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 25,000 আর প্রাথমিক বিনিয়োগ প্রতি বছর আমাদের আন্তঃপ্রবাহ হচ্ছে 6,500, তাহলে 25,000কে 6,500 দ্বারা ভাগ করলে 3.85 ইয়ার্স, তাহলে আমাদের পেব্যাক সময় হচ্ছে 3.85। বুঝছেন এতটুকু? কোশ্চেন আছে 85 ইয়ার্স দ্বারা, মানে 3 বছর থেকে বেশি সময়, 4 বছর থেকে কম সময়, 3.5 বছর থেকে একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। ওইখানে কোশ্চেনে 5 আছে না, ওইখানে কি বুঝাইছে 5 ইয়ার্স? আচ্ছা, প্রশ্নে 5 ইয়ার্স দ্বারা বোঝাচ্ছে যে আপনি 6,500 করে 5 বছর এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। প্রথম বছর 6,500, দ্বিতীয় বছর 6,500, তৃতীয় বছর 6,500, এরকম করে 5 বছর পাবেন, এটা বুঝাইছে। বুঝছেন? কিন্তু আপনার বিনিয়োগকৃত টাকা উঠতে 4 বছর থেকেও সময় কম লাগবে, মানে 3.85 বছরের মধ্যে আপনার বিনিয়োগকৃত টাকা উঠে চলে আসবে আর কি। আচ্ছা, তারপরে আসি আমরা। আচ্ছা, তারপরে আমাদেরকে কি করতে বলছে? আচ্ছা, বলছে এই প্রজেক্ট ইনিশিয়াল কস্ট কত টাকা? 42,000, কেমন 42,000 টাকা। আর এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স, এটা থেকে আমরা 5 বছর সুবিধা পাবো। আর ডিসকাউন্ট রেট হচ্ছে 10%, ক্যাশ ফ্লো আর গিভেন দিলো। আচ্ছা, এখন 5টা বছরে আমাদেরকে দিচ্ছে, কোনো বছর 12, কোনো বছর 15, কোনো বছর 13, 10, 14। এখন বলছে ডিটারমাইন দ্য ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। এরকম যখন কখনো যদি বলে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, তখন আমাদেরকে আলাদা একভাবে করতে হবে। কিভাবে করতে হবে ভালো করে খেয়াল করেন। প্রথমে আমরা কি করব, এই দুইটা কলাম লিখে ফেলবো। লিখলাম ইয়ার্স, আর এই যে এটা কি, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, সরি হ্যাঁ, প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহটা আমরা লিখলাম। এরপরে ফ্যাক্টরে একটা মান আছে, এটা সাধারণত পরীক্ষা নিতে দে, ফ্যাক্টরে একটা মান আছে, এটা মানে এইভাবে বাইর করে 1+1/1+i হোল এন, এটা দিয়ে মনে ফ্যাক্টরের মান বাইর করে। এটা কেমনে বাইর করবেন? 1 টাকার 1 বছরে 10% রেটে বর্তমান মূল্য কত 1 বছরের, এটা হচ্ছে দেখবেন 0.9091 হবে। তারপর হচ্ছে 2 বছর করলে এটা আসবে, 3 বছর করলে এটা আসবে, 4 বছর করলে এটা আসবে, 5 বছর করলে এটা আসবে। আপনাদের ফিনান্স বই বা গাইড আছে না, ওটা শুরুতে বা শেষে দেখবেন ফ্যাক্টরের মান আছে একটা পেজে, খুঁজলে পাবেন, ওই মানটা নেওয়া যাবে পরীক্ষায়। তো ওই মান থেকে আপনি এই মানটা লিখবেন, হুবহু এই মানটা লিখবেন। এই মানটা কেমনে লিখবেন? দেখবেন যে 1 টাকার 1 বছরের আগে, মানে 1 বছর পরে 1 টাকা আজকের মূল্য কত, বা এটা ফ্যাক্টরের মান আসবে। 2 বছর করলে এটা, তৃতীয় বছর এটা, চতুর্থ বছর এটা, পঞ্চম বছর এটা, এরকম একটা মান আসবে। কেমন মানগুলো বসাবেন। এরপর আমরা বর্তমান মূল্য বাইর করব। কিভাবে বাইর করব? এই যে আমাদের এই নগদ আন্তঃপ্রবাহগুলোকে আমরা এই মান দ্বারা গুণ দিব, তাহলে আমাদের মান চলে আসবে। সেম টু সেম আমরা প্রত্যেক বছর করব, প্রতিটা বছরে করব, ঠিক আছে? এরপর আমরা কমুলেটিভ, মানে হচ্ছে যাই কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ করব। কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ কীভাবে করে? প্রতি বছর এটা যোগ করবো, ধরেন 10,909, 10,909, এরপরে এটার সাথে পরবর্তী বছর এটা যোগ করলাম 23,000, এরপর 9,000 যোগ করলাম 33, এরপর 6,000 যোগ করলাম 39, এরপর 8,000 যোগ করলাম 48। বুঝছেন এতটুকু? যদি এই কথাটা না থাকতো, ডিসকাউন্ট কথাটা না থাকতো, ডিসকাউন্টেড কথাটা না থাকতো, তাহলে এই দুইটা লাইন বাড়তি করতাম না আমরা। বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে সহজ সরল, এটার পরের লাইনে হয়তো কমুলেটিভ, মানে হচ্ছে কমযোজিত নগদ প্রবাহ হইতো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু করলাম। এরপরে আমাদের সূত্র লিখলাম। সূত্র লেখার পরে আমাদের এবারে এই যে প্রাথমিক বিনিয়োগ কত ছিল ভাইয়া? প্রাথমিক বিনিয়োগ ছিল হচ্ছে যায় 42,000। তাহলে 42,000-এর একদম কাছাকাছি নগদ আন্তঃপ্রবাহ, এই যে কমযোজিত নগদ প্রবাহ কোনটা? 42,000 থেকে ছোট কিন্তু সবচেয়ে কাছাকাছি এই 39,902 টাকা না, এটা হচ্ছে আমাদের সি। আর 42,000 হচ্ছে আমাদের এনসিও।
তাহলে এনসি হচ্ছে 42,000, সি হচ্ছে যা 39,902 টাকা, আর এই বরাবর এটা হচ্ছে বছরটা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে 4 ইয়ার্স, আর তার পরবর্তী বছরের নগদ এই যে নগদান্ত প্রবাহ আছে না, ওটা হচ্ছে ডি। তা আমরা মান বসালাম, এরপর যোগ বিয়োগে যা হয় তা। ঠিক আছে, বুঝছেন? বুঝছি। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের প্রবলেম 4। প্রবলেম 4-এ কি বলছে আমাদেরকে, 4টা ইয়ার্স দিয়ে দিছে, কস্ট অফ এ প্রজেক্ট দিছে, ডিসকাউন্ট দিছে, সেম টু সেম আগের অঙ্কটাই, এখানে ওই যে এই মানগুলো একটু চেঞ্জ হবে। ঠিক আছে, আগে কেন চেঞ্জ হবে, আগেরটা 10% ছিল, এটা হচ্ছে 4% সেজন্য, আর বাকিটা হুবহু একই। ফ্যাক্টরের মান কিন্তু বাইর করা যায় এভাবে, এই যে এইভাবে বাইর করা যায়, যেমন 1 টাকা 1 বছরের পরে, 1 বছর পরে 1 টাকা আজকের মূল্য কত, এটা এইভাবে বাইর করবেন। 1 প্লাস আই হোল এন বা 1 প্লাস কে, এখানে আই মানেও সুদের হার, কে মানেও সুদের, এইভাবে বাইর করা যায়। যেমন এই যে বাইর প্রথম বছরটা বাইর করে দিচ্ছে, দেখেন 0.9009, বুঝছেন? আচ্ছা, কোশ্চেন আছে স্যারে আর? আচ্ছা, তারপরে আমরা আগাই। স্যারের পরে হচ্ছে যে আমাদের 5 কী করছে, সেম কাহিনী, ওই যে ডিসকাউন্ট রেট ইয়াদ বলি, এই যে ডিসকাউন্ট ক্যাপিটাল 10% ডিসকাউন্ট বলি বা ইয়া বলি, আমাদেরকে আগের মতো করতে হবে। এটাও সেম, এটাতে আসে, এটাতে আমাদেরকে 6টা ইয়ার্সের নগদ প্রবাহগুলো দিয়ে দিছে, তারপরে প্রাথমিক বিনিয়োগ দিছে যে 2,10,000 টাকা, আর ডিসকাউন্ট দিছে এত পার্সেন্ট, হ্যাঁ 12% দিয়ে রাখছে। তাহলে আমাদেরকে সেম আগের কাজটাই করতে হবে, কেমন? আর এখানে ডেপ্রিসিয়েশন নাই, ডেপ্রিসিয়েশন, আচ্ছা এখানে অনেক কলামের কাজ, এত কলামের কাজ কেমনি করবেন দেখেন, এখানে আবার বলে দিচ্ছে আপনার ফার্ম এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, আবার ওদেরকে বলছে কস্ট অফ, মানে 12% কস্ট অফ ক্যাপিটাল, মানে মূলধন ব্যয় দিতে হবে। এখন ইউজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, আপনার নিট প্রেজেন্ট ভ্যালু মেথডে অঙ্কটা করতে বলছে, কেমন? এখন আপনি কিভাবে কি করবেন ভালো করে তাকান। আচ্ছা, এখন আপনারা প্রথমে ইয়ার্স দিছে, কর পূর্ব নগদ প্রবাহগুলো দিছে, তারপর ডেপ্রিসিয়েশনটা আপনি বাইর করে নেবেন কিভাবে, আপনার সম্পত্তিটার মূল্য হচ্ছে 2,10,000, কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, আর ইয়ার্স হচ্ছে 6 কোথায় পাইলাম, এই প্রশ্নে বলে দিছিল এখানে, এই যে এখানে যদি আমরা খেয়াল করি, এই যে 6 ইয়ার্স, কেমন 6 বছর, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন মানে অবসর পাইলাম হচ্ছে 35,000 টাকা, তাহলে আমাদের তৃতীয় বছর হচ্ছে অবসর। আচ্ছা, তৃতীয় কলাম। এরপর আমরা কি করব, এই যে অবশ্যই অবশ্যই যদি বাদ দিয়ে দিই নগদ প্রবাহ থেকে, তাহলে নিট মুনাফা পাই যায় না, কর পূর্ব নিট মুনাফা, তাহলে আমরা এই যে এই কলাম থেকে অবশ্যই বাদ দিয়ে দিলাম, মনে আছে? নগদ আন্তঃপ্রবাহ আর নিট মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে অবশ্যই, নগদ আন্তঃপ্রবাহ থেকে অবশ্যই বাদ দিলে নিট মুনাফা, আবার নিট মুনাফার সাথে অবশ্যই যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ, আর এইগুলা কর পূর্ব, করটা এখনও কিন্তু দেওয়া হয় নাই, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, আর কর পূর্ব মুনাফা নগদ নিট মুনাফা পাইলাম। এখন ওই টাকার উপর 40% আমরা ট্যাক্স দিয়ে দিব, ঠিক আছে? ট্যাক্স দেওয়ার পরে তাহলে আমাদের কর পরবর্তী মুনাফা, এই ফিগারটা আমরা পাবো। এতটুকু তো বুঝছি আশা করি। এতটুকু করার পরে আমাদের এরপরে আমরা আবার এনপিবি মানে নগদ আন্তঃপ্রবাহ বাইর করব কিভাবে, ওই যে ডেপ্রিসিয়েশনটাকে আবার যোগ করে নিব কোন কলামের সাথে, এই যে কর পরবর্তী নিট মুনাফার কলামের সাথে, মানে 3 নম্বর কলাম আর 6 নম্বর কলাম যোগ করব। এরপর আমরা ওই মানটাকে, যে মানটা আসবে না এখানে এনসিবির, এই যে এই মানটাকে আমরা ফ্যাক্টরের মান দ্বারা, মানে পার্সেন্ট, ওই যে ফ্যাক্টর যতটুকু, যে ফ্যাক্টর বাইরে হবে 12%-এ 1 টাকার আজকে মূল্য 1 টাকা 2 বছর পরে মূল্য, মানে 2 বছর পরে 1 টাকা আজকে মূল্য কত, 3 বছর পরে 1 টাকা আজকে মূল্য কত, এগুলো হচ্ছে ওই ফ্যাক্টরের মানগুলা। আপনার চাইলে এটা ক্যারি করা যায়, এটা পরীক্ষার সময় নেওয়া যাবে, জাস্ট স্যারকে বলতে হবে যে আমি এই মানটা আনছি, তখন স্যারে বলবে আচ্ছা ঠিক আছে, নাহলে বলবো যে নকল আনছ। আচ্ছা, এরপরে আমরা পিবি বাইর করব, পিবি বাইর করে সবগুলা যোগ করব, সবগুলা পিবি একসাথে যোগ করব, যোগ করার পর আমাদের পিবি যোগ করলাম না 1,87,000, 1,87,000 হয়েছে নাকি 2,00,000, আচ্ছা 1,87,000 হয়েছে। এখান থেকে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 2,10,000, 2,10,000 আমরা বাদ দিলাম, তাহলে আমাদের এনপিবি মাইনাস ফিগারে আছে, তার মানে এখানে এনপিবি যেহেতু নেগেটিভ, তাহলে এই প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক না।
সেজন্য আমাদেরকে বলছে যে আমাদের কমেন্ট লিখতে বলছে না, আমরা কমেন্টে কি লিখব, নিট মুনাফা যখন এনপিভি যখন পজিটিভ হয় তখন বিনিয়োগ করা যৌক্তিক, এনপিভি যখন নেগেটিভ হয় তখন বিনিয়োগ করা যৌক্তিক না। সেজন্য আমরা কমেন্ট লিখব, ফ্রম দ্য অ্যাবোভ ক্যালকুলেশন উই সি দ্যাট এনপিভি অফ দ্য নিউ মেশিন ইজ নেগেটিভ। এনপিভির মান হচ্ছে ঋণাত্মক। সো দ্য কোম্পানি, সেজন্য এই কোম্পানিকে শুড নট বি পারচেজ দ্য মেশিন, এই জন্য এই কোম্পানিকে এই মেশিনটা পারচেজ করা উচিত না। বুঝছেন? বলেন পারবেন কিনা। বুঝছি। ফ্যাক্টরে এগুলো কি কি? ফ্যাক্টরে এগুলা সাধারণত ওই ফেজটা ক্যারি করতে দে, এখানে দেখবেন। আচ্ছা ক্লাস শেষে আপনার ফ্যাক্টরের মানগুলো আমি পাঠাবো, ঠিক আছে? আপনার বইতে ক্লাস শেষে আপনার ফিনান্স বইটা আছে না, বই বা সাজেশন যেটা কিনছেন, ওটার মধ্যে দেখবেন ফ্যাক্টরের মান আলা 2টা পৃষ্ঠা আছে, খুঁজে দেখবেন, ঠিক আছে? আচ্ছা তারপর ওই পেজটা পরীক্ষা নিতে পারবেন। আর যদি না নিতেন চান আপনি ফ্যাক্টরের মান বাইর করতে পারবেন। সূত্র লিখে দিয়েছিলাম না, 1+1+1/1+i হোল n, এই মান দিয়ে ফ্যাক্টরের মান বাইর করা যাবে, করে দেখেন, ঠিক আছে? আচ্ছা যদি ঠিক থাকে আমরা আরেকটু আগে, তাহলে আমাদের 5 গেল, ঠিক আছে? 5-এর পরে 5 নিয়ে গেছে না, হ্যাঁ 6 গেছে, সরি 6 গেছে। এবার 7-এ আসেন। 7-এও সেম কাজ তো করছে। আচ্ছা 7-এ আরেকটা জিনিস আছে নতুনত্ব, এখানে কি যেগুলো বলছে একটু ডিফারেন্স ওইগুলো দেখাই। না, 7-এ আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আছে না, এই যে এখানে এই যেটা ব্যতিক্রম জাস্ট ওই জিনিসটা দেখা দিতেছে আপনারে। এখানে একটা ওয়ার্কিং ক্যাপিটাল আছে, কোডে ওই টাকাটা পাচ্ছি হতো না। আচ্ছা আচ্ছা, নীলা লিমিটেড ইজ কনসিডারিং বাইং এ মেশিন কস্টিং এত টাকা, এক্সপেক্টেড লাইফ দিস অলসো ওয়ার্ক, এই তো ওয়ার্কিং ক্যাপিটাল এই 50,000 টাকা, এটা 6 বছর যা যোগ করবেন, ঠিক আছে? আর কোনো কিছু নেই। 60 বছর ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ চলতি মূলধন, আর আরেকটা হচ্ছে যে ইয়া কি না, এই যে সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু এই দুইটা যোগ হয়, তাহলে এই 20,000 আর 50,000 60 বছর যায় নগদ প্রবাহের মধ্যে এই দুইটা যোগ হয়, এটা মনে রাখবেন। আর বাকিটা হুবহু আগের মতো, এই অঙ্কে জাস্ট এই দুইটা পার্থক্য ছিল। আমাদেরকে যদি এই যে সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে আপনাদের 60 বছর নগদ প্রবাহের সাথে এটা যোগ করতে হয়, মনে থাকবে? 60 বছরের নগদ প্রবাহের সাথে এটা যোগ করতে হয়, ঠিক আছে? আর বাকিটা হুবহু আগের মতো, বাকি ম্যাথটা আগেরটার মতো। আচ্ছা এবার আসেন যে এই ম্যাথটা, এই ম্যাথটা কি বলছে, আচ্ছা বিফোর ট্যাক্স কেমন, ক্যাপিটাল দিচ্ছে বিফোর ট্যাক্স আর ফ্যাক্টর, এখানে তো আরও কত ভালো কাজ করছে, ফ্যাক্টরের মানও দিয়ে দিছে। তাহলে আমরা কি করব, আমরা কি করব, আচ্ছা এখানে আবার এই যে দ্য কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 40%, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এখানে আপনারা যে ক্যাশ ফ্লোগুলো দিছে এগুলা কর দেওয়ার আগে, তাহলে আপনারা কি বাইর করতে গেলে নিট প্রেজেন্ট ভ্যালু, আপনারা তাহলে কি কি করতে হবে দেখেন, অনেকগুলা কাজ করতে হবে। প্রথমে ইয়ার দিলাম, কর পূর্ব নগদ প্রবাহ দিলাম, এবার আমরা ডেপ্রিসিয়েশন বাইর করে নেব। ডেপ্রিসিয়েশন আমরা বাইর করে নিলাম, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ ওয়ার্কিং লাইফ। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা কোন মেথডে করতে হয়, সব সময় একমাত্র অবশ্যই অধ্যায় বাদে বাকি যত জায়গায় ডেপ্রিসিয়েশনের কাজ সব সরলরৈখিক। আমার কথা বুঝছেন কি না? স্ট্রেট লাইন মেথড যেটাকে বলে ওটাতে করে নেবেন। আচ্ছা তাহলে ডেপ্রিসিয়েশন আমাদের কত বার এলো, ডেপ্রিসিয়েশন আমাদের 10,000 বার এলো। তাহলে আমরা এই ডেপ্রিসিয়েশনটা যদি বাদ দিই তাহলে আমাদের কর পূর্ব নিট মুনাফা পাবো, ওইখান থেকে আমরা কর বাদ দিলে কর পরবর্তী নিট মুনাফা পাবো। বলেন এই লাইন পর্যন্ত বুঝছেন কিনা? হ্যাঁ। আচ্ছা এই লাইন যদি পর্যন্ত যদি আমরা বুঝি, এরপরে এই কর পরবর্তী নিট মুনাফার সাথে আমরা আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করে নিব। কর পরবর্তী নিট মুনাফার সাথে যদি আমরা আবার ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে কর পরবর্তী নিট মুনাফা পাবো। এরপর আমাদের ফ্যাক্টরের মান দিয়ে গুণ দিব, ফ্যাক্টরের মান দিয়ে যদি গুণ দিই আমাদের ফি পাই যাব। এরপর সবগুলো ফিবিরে আমরা একসাথে যোগ করব, সবগুলোকে ফিবিকে আমরা যদি একসাথে যোগ করি তাহলে 50,689 টাকা। যেহেতু আচ্ছা এরপর, হ্যাঁ হ্যাঁ এতটুকু, এতটুকুর মধ্যে কোশ্চেন আছে, আবার বলেন। ফ্যাক্টরের মান কিসের সাথে গুণ করব?
এই মানটা আছে না কর পরবর্তী নগদান্ত প্রবাহের সাথে এই ফ্যাক্টরের মানটা গুণ দিবেন। যেমন একটা দিয়ে দেখেন এখন 11,200-কে 0.9091 দ্বারা গুণ দেন। 11,200 গুণ 0.9091 0.091 দ্বারা গুণ দিচ্ছেন, দিলে দেখবেন যে 10,182 টাকা আসবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা সবগুলো এনপিভি যোগ করলাম। যোগ করার পর যে ফিগারটা আসবে এটা থেকে আমরা প্রাথমিক বিনিয়োগটা বাদ দিব। বাদ দেওয়ার পর যদি ফিগারটা প্লাস ফিগারে থাকে তাহলে আমরা বলবো যে এই প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক। কেন? এনপিভি প্লাস মানে পজিটিভ আছে সেজন্য। তাহলে দ্য এনপিভি ইজ পজিটিভ, সো দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেবল। কেমন? আশা করি বুঝছেন। তারপরে আগে তারপর আমাদেরকে এটা কি বলছে, ইনডিফিনিট প্রজেক্ট এ শুড এ অ্যান্ড বি অ্যাবসেন্ট ইফ দে আর ইনডিফিনিট প্রজেক্ট। আচ্ছা, এটার মধ্যে আপনারা তুলনা করতে বলছে কোনটাতে আপনি বিনিয়োগ করবেন। তো এটা বিনিয়োগ করার জন্য আপনি এটারও এনপিভি বাইর করবেন, বিটারও এনপিভি বাইর করবেন, এরপর আপনার সিদ্ধান্ত নেবেন। এ যেহেতু প্লাস ফিগার তাহলে এটা বিনিয়োগ করা যৌক্তিক, বি যেহেতু নেগেটিভ ফিগার তাহলে এটা বিনিয়োগ করা যৌক্তিক না। কেমন? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ। হুইচ প্রজেক্ট শুড বি অ্যাবসেন্ট ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, তারা যদি একটা আরেকটার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হতো তাহলে কোনটা বিনিয়োগ করা যৌক্তিক? অবশ্য এ। কেন এ? কারণ এর প্লাস ফিগার, বির মাইনাস ফিগার। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এ আর বি যদি সম্পর্কযুক্ত না হয়, মানে তারা যদি স্বাধীন হয়, তাহলে কোনটাতে বিনিয়োগ করবো? তাহলে আমরা দেখবো যে কোনটা প্লাস ফিগার কোনটা মাইনাস ফিগার। প্লাস ফিগার হলে বিনিয়োগ করবো, মাইনাস ফিগার হলে বিনিয়োগ করবো না। আর যখন বলবো যে তারা সামঞ্জস্য মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, তাহলে আমরা দেখবো যে কোনটার প্লাস ফিগার বড়। কিন্তু এখানে আমরা তো দেখতেছি মাত্র একটা প্লাস ফিগার, আরেকটা তো মাইনাস ফিগারে। তাহলে আমরা অবশ্যই প্লাস ফিগারে বিনিয়োগ করবো। বুঝছেন এতটুকু? হ্যাঁ আচ্ছা, এতটুকু বুঝলে আমরা আরেকটু আগাই। বলছে যে এখানে ইয়ার দিছে, এক্স প্রকল্প দিছে, ওয়াই প্রকল্প দিছে। হুইচ প্রজেক্ট ইজ ইকুয়ালি রিস্কি অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। আচ্ছা, বলছে ইউ মাস্ট মেক রিকমেন্ডেশন অ্যান্ড মাস্ট বেজ ইট অন এনপিভি। এনপিভি করতে বলছে আর কি। দেখেন তো এটাতে কোনো ফ্যান্স গোস লাগেনি, দুইটা প্রকল্প একসাথে করে ফেলছে। আপনি চাইলে আগে প্রকল্প এক্স করবেন, তারপর প্রকল্প ওয়াই করবেন। করার পর এনপি যখন সবটা যোগ করবেন, এরপরে আপনি কি করবেন, এনপিবি এই মানটা থেকে প্রাথমিক বিনিয়োগটা বিয়োগ করবেন। সেম টু সেম প্রকল্প ওয়াইয়ের ক্ষেত্রে এই মানটা থেকে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ করবেন। এরপর বিয়োগ করার পরে আমাদের প্রকল্প এক্সের দেখলাম যে এনপিবির মান হচ্ছে 58, আর ওয়াই দেখলাম যে এনপিবির মান হচ্ছে 39। তাহলে কোনটা বড়? 58 বড়, এক্স প্রকল্প বড়। তাহলে কোনটাতে বিনিয়োগ করা যৌক্তিক? অবশ্যই এক্স প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক। বুঝছেন কিনা? বুঝছি। আচ্ছা, তারপর এবার আমাদেরকে বলতেছে আইআরআর করো। আইআরআর কেমনে করবো? আমাদেরকে অ্যামাউন্ট যেগুলো দিছে না, এই যে এক্সপেক্টেড মেশিনের, এগুলাকে আমরা কি করলাম, যোগ করলাম। অ্যাভারেজ ক্যাশ ফ্লো বাইর করবো আমরা। যোগ করে 4 বছর, তো তাহলে 4 দ্বারা ভাগ করলাম। এবার ডিসকাউন্ট ফ্যাক্টর, অ্যাভারেজ ক্যাশ ফ্লো কত টাকা? 6,450। এরপর আমাদের মোট ক্যাশ ফ্লো কত? মোট ক্যাশ ফ্লো মানে 18,000 নাকি? 6×2=12 নাকি? না, সরি সরি, মোট ক্যাশ ফ্লো না, না না, আমাদেরকে বলছে কস্ট অফ ওই যে মেশিনের দাম, এই যে মেশিনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? 18,000। তো আমাদের যেটা পারে ওটা হচ্ছে যে কত, ডিসকাউন্ট ফ্যাক্টর কত পার্সেন্ট? 2.79। এরপর আমাদেরকে অনেকগুলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে ইয়ার্স দিছি, তারপর হচ্ছে যাই ওই যে এগুলো কিসের দিছে, নগদ প্রবাহগুলা মান দিছে। তারপর 16%, এটা কিসের মান? উপরে নিচে কোথাও কি 16%-এর মান বলছে? হ্যাঁ বলছে, লাইজ বিটুইন 16 to 18। আচ্ছা, 16% আর 18% করেছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা প্রথমে 16%-এর মান বাইর করবো। 16% হলে ফ্যাক্টরের মান কত হয়? তখন আমরা ফিবি বাইর করবো, টোটাল ফিবি বাইর করবো। এরপর আমরা যদি 18% হয় তখন কী করবো? এখানে দুইবার বাইর করতে হবে, একবার 16%-এর জন্য, একবার 18%-এর জন্য। তাহলে একবার 16%-এর জন্য করলাম, একবার 18%-এর জন্য করলাম, করে দুইটারই কী করলাম, ফিবি বাইর করলাম। এরপরে আমরা এনপি কী করলাম, এনপি হচ্ছে যাই
16%, আচ্ছা এনপি আর 60%-এ কত টাকা এত, আর 18%-এ কত এত, তখন আমরা আইআরআর করবো। তবে আমার পরামর্শ থাকবে আইআরআর না দিলেই ভালো, যদিও দিতেন চান তখন একটু সাবধানে দেওয়া উচিত আর কি। আইআরআর এখানে কি কি করতে হবে, দুইটা হার করতে হবে, একবার 1% দিয়ে করতে হবে আর আরেকটা পার্সেন্ট দিয়ে করতে হবে। তবে এখানে আরেকটা ধাক্কার বিষয় আছে, বিষয়টা কি, একটা ফিগার প্লাস হলে আরেকটা ফিগার মাইনাস আনতে হয়। এখন ধরেন আপনার 18%-এ মাইনাস আসলো না, তখন আপনাকে আরেকটা ফিগার লই ওটা দিয়ে করতে হবে। কিন্তু এই অঙ্কের বেলায় বাঁচে গেছেন কেন জানেননি, এই অঙ্কের বেলা আপনারা বলছে যে একবার 16% দিয়ে করতে, একবার 18% দিয়ে করতে। এখন স্যাররা তো জানে 18% দিয়ে করলে ঋণাত্মক মান আসবে, সেজন্য এটার আইআরআর এত কঠিন না। তাহলে আইআরআর যখন আমরা ওই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান যখন 60% দিয়ে করছি, তখন আমাদের এই যে এনপিবি হচ্ছে যায় 455 টাকা। আর যখন ফ্যাক্টরের মান 18% দিয়ে করছি, তখন এনপিবির মান হচ্ছে -214 টাকা। তখন আমরা আইআরআর বাইর করবো। কেমনে বাইর করবো, আগের কত পার্সেন্ট, 16%, এটা হচ্ছে এ। তারপর হচ্ছে সি হচ্ছে যায় ওই যে 16% আগেরটার এনপিবি, মানে হচ্ছে বড় যেটা প্লাস ফিগার ওটা আর কি। এরপর আবার এনপিবির মান হচ্ছে নিচে দিব মাইনাস ডি, ডি কোনটা পরেরটা মানে যেটা ঋণাত্মক মান ওটার এনপিবির মান দিলাম। এরপর হচ্ছে বি মাইনাসে মানে বড় বড় যে ঋণাত্মক যে মানটা আছে না, ঋণাত্মক মান মানে কি এনপিবি, ওইখানে ফ্যাক্টরের মান বড় ধরলাম, তাহলে এই বড়টার পার্সেন্টেজ থেকে ছোটটা পার্সেন্টেজ বাদ দিব, এরপরে যা হয় তা। এটা হচ্ছে আইআরআই, আইআরআর, এটাকে বাংলাতে পড়ছিলেন হচ্ছে আন্ত আয়ের হার। এটা একটু ফ্যাস ছিল, এখনো ফ্যাস আছে। পারবেন, এটা কিন্তু করতে হবে, কয়েকবার না করলে পারবেন না। পরীক্ষা এটা তারা প্রথমে দেওয়ার দরকার না, যদি শেষে দিতে চান দিয়েন। তারপরে আমাদের 12 নাম্বার পিআই কেমন, আচ্ছা ক্যাশ পেব্যাক পিরিয়ড, এটা তো পেব্যাক সময় জানতে চাচ্ছে আপনাকে। আমরা কি করব, এই যে কর পরবর্তী নগদ প্রবাহটা বাইর করব, কেমন কর পরবর্তী নগদ প্রবাহ বাইর করি, এরপর ওটা থেকে আমরা কি করব পিবিপি বাইর করব। এটা না করতে পারলে আমরা বলি, যদি না পারেন আর কি। এরপর আমাদেরকে কি বলছে, এনপিবি বাইর করতে বলছে, আমরা পিবি সবগুলো যোগ করি, এরপর নগদান্ত প্রবাহটা বাদ দিব। তার পসিবিলিটি ইন্ডেক্স কেমনে বাইর করে, পসিবিলিটি ইন্ডেক্স বাইর করে হচ্ছে এনপিবির উপরে দে, আর নিট ক্যাশ ফ্লো মানে প্রাথমিক বিনিয়োগের নিচে দে গুণ 100, কেমন। আচ্ছা, আর প্রজেক্ট বির জন্য সেম টু সেম কাজ করতে হবে, বাড়ি কাজটা একটু বেশি করতে হবে, তাহলে তাড়াতাড়ি আগাবেন, নাহলে অনেক ঝামেলা পড়বেন। এরপরে প্রবলেম 13 দেখেন, প্রবলেম 13-তে অনেকগুলো মান চাইছে, অর্থের সময় মানে পেব্যাক সময় চাইছে, গড় মুনাফার হার চাইছে, আরওআই মানে কি জানতে চাইছে দেখি তো, আরওআই, আচ্ছা আরওআই ফুল ফর্মটা দেখেন, এটা কেমনে বাইর করে, এটা সূত্রটা মুখস্থ করে ফেলবেন। অ্যাভারেজ এই যে নগদ, এটা 7,500 টাকা, এটা কিসের মান রে, 7,500, 7,500, 3 नंबर है ये 3 नंबर। আচ্ছা এটা এই অঙ্কটা পুরোটা দেখতে হবে, এটা মূলত কি মান রিকোয়ারমেন্ট থিসিতে কি বাইর করছে এটা একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যায় কত, এই যে এনপিবি 10% ডিসকাউন্ট, এটা তো পার্সেন্ট, আচ্ছা এনপিবি করবেন ওই যে 10% ডিসকাউন্ট দিই, ফ্যাক্টরের মান দিই। আচ্ছা আমরা এতটুকু ক্লাস কাটি।